হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ সলভ করব। অর্থাৎ এই ভিডিওটা এইচএসসি 25 ব্যাচের জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার আগে যাতে 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা তুমি বিগত বছরের সকল টাইপ কভার করতে পারো, সেই জন্য এই ভিডিওটা। আই হোপ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবা। আমরা প্রথম যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। দেখি প্রশ্নটা কি বলছে। বলছে যে লোহার আকরিকের পরিমাণ এ আর বি বলা আছে 10 গ্রাম 10 গ্রাম করে, এবং আকরিকে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। যোগ করলে প্রাপ্ত যে দ্রবণ সেটার পরিমাণ বলা আছে 1 লিটার করে, এবং টাইট্রেশনের জন্য গৃহীত দ্রবণের পরিমাণ হচ্ছে 25 ml। তো টাইট্রেশনে ব্যবহৃত বিজারক, আচ্ছা এটা বিজারক না, এটা হবে জারক। আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, K2Cr2O7 এগুলো হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো হচ্ছে শক্তিশালী জারক। তো নাম্বার প্রশ্ন বলছে যে উদ্দীপকে এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে বলছে। আচ্ছা, তো এতে বলা আছে হচ্ছে লোহার পরিমাণ, আহ, তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং টাইট্রেশনের জন্য হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আর কি লোহার সাথে বিক্রিয়া দিতে হবে H2SO4 এর। বিক্রিয়া দিলে পাই আমরা ফেরাস সালফেট প্লাস হচ্ছে এইচ। এখন এই যে ফেরাস সালফেট এটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অম্লীয় মাধ্যমে H2SO4 যোগ করে যে বিক্রিয়াটা হয়, ওই বিক্রিয়াটাকে হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে বলছে। তাহলে বিক্রিয়াটা হচ্ছে আমার KMnO4 প্লাস H2SO4 প্লাস হচ্ছে FeSO4। এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে আমার যে SO4 থাকে, এবং জারকে যে ধাতুগুলো আছে এই ধাতুগুলোর সাথে প্রথমে বিক্রিয়া করে, অর্থাৎ K2SO4 প্লাস MnSO4 প্লাস, এটা পরিবর্তিত হয়ে বিজারক পরিবর্তিত হয়ে Fe3 প্লাসে পরিণত হয়। তাহলে Fe2SO4 3 প্লাস যত অণু এই যে জারকের মধ্যে যে পানি আছে সেই পানির হচ্ছে সরি অক্সিজেনের জন্য পানি উৎপন্ন হয় H2। প্রথমে আমরা বিক্রিয়াটা লিখলাম। এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হবে। তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করার জন্য প্রথমে হচ্ছে এই যে আমরা অর্ধ বিজারণ এবং অর্ধ জারণ আর কি বিক্রিয়া দেখবো। তো অর্ধ বিজারণ বিক্রিয়াটা প্রথমে দেখি। অর্ধ বিজারণ, আচ্ছা। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি, হ্যাঁ ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা বিয়োজিত হয়ে তোমার হচ্ছে কে প্লাস প্লাস MnO4 মাইনাস পরিণত হয়। তো আমরা প্রথমে হচ্ছে দর্শক আয়নগুলোকে প্রয়োজন নেই আর কি আমার নেয়ার। তো যেটা MnO4 মাইনাস, এটা পরিবর্তিত হয়ে আমাদেরকে জানতে হবে যে এটা অম্লীয় মাধ্যমে Mn2 প্লাসে পরিণত হয়। Mn2 প্লাসে পরিণত হয়। এরপরে হচ্ছে জারকে যত অণু অক্সিজেন থাকে ঠিক তত অণু পানি উৎপন্ন হয়। তাহলে আমরা হচ্ছে 4H2O দিব। যেহেতু 4H2O দিলাম, তো এখানে হচ্ছে অক্সিজেন তো মিলছে, বাট এখানে চারটা চারটা প্লাস চারটা মানে 8টা হাইড্রোজেন এক্সট্রা দিতে হয়েছে, সেজন্য এখানে 8H প্লাস যোগ করলাম। এরপরে হচ্ছে আধানের সমতা করতে হবে। এখানে Mn হচ্ছে +7, আর এখানে দেখো টোটাল আধান হচ্ছে এই যে +8 প্লাস আর -1 মানে +7 হচ্ছে এই পাশে, আর এই পাশে হচ্ছে +2। তাহলে আধানের সমতা করার জন্য এখানে +5 ইলেকট্রন। আবার যদি অন্যভাবে দেখি যে এখানে ম্যাঙ্গানেজ যেটা আছে Mn7 প্লাস অবস্থায় আছে, আর এখানে যে Mn2 প্লাস, অর্থাৎ 5টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তাই না? তাহলে হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2 প্লাসে পরিণত হয়েছে। তো এইটা হচ্ছে একটা সমতা হয়ে গেছে, এটা একটা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখি। এরপরে হচ্ছে যেটা আছে অর্ধ জারণ, অর্ধ জারণ সেটা হচ্ছে FeSO4, এটা বিয়োজিত হয়ে Fe2 প্লাস প্লাস SO4 মাইনাস, SO4 2 মাইনাস। এবার হচ্ছে কি করতে হবে, Fe2 প্লাস এটা পরিবর্তিত হয়, এটা পরিবর্তিত হয়ে Fe3 প্লাসে পরিণত হয়। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমি কি করব, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে কিছু দিয়ে কিছু গুণ করতে হবে, না? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণকে যদি আমি 2 দিয়ে গুণ করি এবং 2 নম্বর সমীকরণকে যদি কত 10 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে বিক্রিয়াটা সমতা করা হবে। তাহলে 1 নংকে 1 গুণন 2 প্লাস 2
গুণন 10। এরপরে যেটা পাবো সেটা হচ্ছে 10Fe2 প্লাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস বিক্রিয়া করলে হচ্ছে একবারে লিখছি 10Fe3 প্লাস প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2। এরপর প্রয়োজনীয় সংখ্যক হচ্ছে দর্শকায়ন সরবরাহ করে পাই। দর্শক আয়ন সরবরাহ করে পাই সরবরাহ করে পাই KMnO4 এর সামনে হচ্ছে 2 হবে প্লাস 10FeSO4 প্লাস 8H2SO4 যেহেতু এখানে 16টা আছে তাহলে হবে এ পাশে হচ্ছে 5Fe2SO4 3 প্লাস 2MnSO4 প্লাস 8H2O প্লাস K2SO4। এই তো বিক্রিয়াটা সমতা হয়ে গেছে। এটাই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। এরপরে আমরা হচ্ছে যদি ঘ নম্বর প্রশ্ন পড়ি, বলছে উদ্দীপকে কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে? এখন আমাদেরকে আসলে আয়রনের শতকরা পরিমাণটা নির্ণয় করতে হবে, যে এখানে বিভিন্ন আয়রনের যে আকরিকের পরিমাণ দেওয়া আছে, এই আয়রনের আকরিকের পরিমাণের মধ্যে আয়রনের পরিমাণ কত, অর্থাৎ আয়রনের শতকরা পরিমাণ কত, এইটা আমরা বের করব। এরপর হচ্ছে তুলনা করব যে কোন কোম্পানির আকরিকে আয়রন হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ আছে। এরপরে হচ্ছে এই তুলনা করার মাধ্যমে আমরা বলতে পারবো আসলে। তো ঘ নাম্বার, তো প্রথমে যে বিক্রিয়াটা আমরা হচ্ছে 1 নাম্বার কোম্পানির ক্ষেত্রে যে বিক্রিয়াটা দেখলাম যে 2KMnO4 প্লাস হচ্ছে 10FeSO4 প্লাস 8H2SO4 এটা বিক্রিয়া করলে হয় K2SO4 প্লাস 2MnSO4 প্লাস হচ্ছে আম, এই A5 হচ্ছে 5Fe2SO4 3 প্লাস হচ্ছে 8H2। এখান থেকে আমরা দেখতে পারতেছি যে 2 মোল, এই যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে এটা হচ্ছে 10 মোল FeSO4 এর সমানুপাতিক, বা এই মানে সমান বা ইকুইভ্যালেন্ট বলা যায়। তো আমরা এটাকে লিখতে পারি এভাবে যে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 10 মোল Fe Fe2 প্লাস জাস্ট লিখলাম। এখন 2 মোলকে লেখা যায় 2000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট হচ্ছে, যেহেতু আমার পরিমাণ লাগবে তাহলে 1 মোল মানে হচ্ছে 55.85 55.85 গ্রাম Fe2 প্লাস। তাহলে প্রশ্নের মধ্যে দেয়া আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ হচ্ছে 4 ml 0.1 মোলার KMnO4। তাহলে এখানে আমরা যদি বসাই যে 4 ml 0.1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 ইন্টু 55.85 ইন্টু 4 ইন্টু 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 2000 গ্রাম Fe2 প্লাস। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 10 ইন্টু 55.85 ইন্টু 4 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2000, ক্যালকুলেট করলে আসে 0.1117 এত গ্রাম Fe2 প্লাস।
তাহলে 25 ml দ্রবণে এফি এর পরিমাণ হচ্ছে এইটা, কারণ এখানে টাইট্রেশনের জন্য ব্যবহৃত হয়েছে 25 ml। তাহলে 1000 ml এ কত আছে এটা আমরা আগে ক্যালকুলেট করি, যে হচ্ছে 25 ml এ এফি এর পরিমাণ, এটা হচ্ছে বিশুদ্ধ এফি, ঠিক আছে, পরিমাণ কি এফি হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ এটা লিখতে হবে। বিশুদ্ধ এফি এর পরিমাণ হচ্ছে আমার 0.1117 গ্রাম। অতএব 1000 ml হচ্ছে এফি এর পরিমাণ হচ্ছে 0.1117 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 25, এত গ্রাম এফি। তাহলে এটা ক্যালকুলেট করলে আসে 0.0017 গুণন 1000 ডিভাইডেড বাই 25, তাহলে 4.47 গ্রাম। তাহলে এখন শতকরা পরিমাণ যদি বের করি, যে শতকরা এফি এর পরিমাণ, এটা হচ্ছে তোমার আসবে 4.47 ডিভাইডেড বাই প্রশ্ন দেওয়া আছে 10 গ্রাম ইন্টু 100, তাহলে হচ্ছে 44.7%। তাহলে প্রথম যে কোম্পানি আছে, প্রথম কোম্পানি যে আহ আকরিক আছে, সেখানে এফি এর পরিমাণ হচ্ছে, শতকরা পরিমাণ হচ্ছে 44.7%। এখন আমরা দ্বিতীয় কোম্পানির জন্য দেখছিলাম, দ্বিতীয় কোম্পানির যে বিক্রিয়াটা সেটা হচ্ছে, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ছিল। তাহলে K2Cr2O7 প্লাস হচ্ছে FeSO4 প্লাস H2SO4, এটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে, এই যে প্রথমে হচ্ছে জারকের যে ধাতুগুলো আছে তার সাথে সালফেটের বিক্রিয়া হবে, তাইলে হচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 3, এখান থেকে ক্রোমিয়াম 3+ পরিণত হয়, এটা জানতে হবে, প্লাস 3Fe, Fe তো পরিবর্তিত হয়ে Fe2SO4 3 প্লাস 7H2, সমতা তো করি নাই আমরা, সমতা হচ্ছে 7H2। ও এবার হচ্ছে এটাকে আমরা সমতা করতে পারি। সমতা করার জন্য তুল্য সংখ্যার একটা নিয়ম আছে, তো এই রিলেটেড আমার একটা ভিডিও আছে। ওই ভিডিওটা যারা হচ্ছে এটা এক লাইনে সমতা করতে পারে না, তারা ওই ভিডিওটা দেখতে পারো। তো প্রথমে হচ্ছে এর তুল্য সংখ্যা, এই দুইটা তুল্য সংখ্যা আসলে এক্সচেঞ্জ করতে হয়, তাহলে একে 6 দ্বারা গুণ করতে হবে, আর এর তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে এখানে 1 দ্বারা গুণ করতে হবে। এরপর আমরা হচ্ছে মিলাবো, যে এখানে হচ্ছে ক্রোমিয়াম একটা আছে, এখানেও ক্রোমিয়াম আছে, তাহলে Fe হচ্ছে 6টা, 6টা, তাহলে এখানে দিতে হবে 3। আর জারকে জয়টা অক্সিজেন আছে তত অণু হচ্ছে পানি উৎপন্ন হবে, তাহলে 7H2। আর পানির একমাত্র উৎস হচ্ছে H2SO4, তাহলে এখানেও 7 হবে। এখন এটা করলে আসলে বিক্রিয়াটা সমতা হয়ে যায়, আর কিছু করতে হয় না। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে 1 মোল, এখান থেকে দেখতে পারতেছি যে 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট হচ্ছে 6 মোল Fe2+। তাহলে 1 মোল, তাই 1000 ml 1 মোলার, 1 মোলার K2Cr2O7, এটা ইকুইভ্যালেন্ট হবে 6 × 55.85 এত গ্রাম Fe2+। তাহলে এখান থেকে প্রশ্নে বলা আছে 12 ml 0.2 মোলার, তাহলে 12 ml 0.2 মোলার, তাহলে 12 ml 0.2 মোলার K2Cr2O7 ইকুইভ্যালেন্ট হবে 6 × 55.85 ইন্টু 12 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 1000। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসে 6 × 55.85 ইন্টু 12 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 1000, তাহলে 0.0804 গ্রাম Fe2+। তাহলে এটা হচ্ছে 25 ml এ পাই, তাহলে 25 ml দ্রবণে বিশুদ্ধ Fe এর পরিমাণ হচ্ছে 0.0804 গ্রাম, তাই না, 0.0804 গ্রাম। অতএব তাহলে 1000 ml এ কত হবে, 1000 ml এ বিশুদ্ধ Fe হচ্ছে 0.0804 ইন্টু 1000 ডিভাইডেড বাই 25, এটা ক্যালকুলেট করলে আসে 0.0804
04 ইন্টু 1000 ডিভাইডেড বাই 25, এটা আসছে হচ্ছে 3.22 গ্রাম। শতকরা হচ্ছে করা পরিমাণ Fe এর 3.22 ডিভাইডেড বাই 10 ইন্টু 100, তাহলে হচ্ছে 32.2 গ্রাম পার্সেন্ট আর কি। তাহলে এ কোম্পানির আকরিক দেখো অধিক পরিমাণে লাভ হবে, কারণ এ কোম্পানির কোম্পানির আকরিকের এফি গ্রেটার দেন হচ্ছে বি কোম্পানির। তাহলে এ কোম্পানির আকরিক থেকে লোহা উৎপাদনটা হচ্ছে বেশি লাভজনক হবে, কারণ এখান থেকে আমি লোহার পরিমাণটা বেশি পাচ্ছি, পার্সেন্টেজটা বেশি পাচ্ছি। আমার তো হচ্ছে বিশুদ্ধ লোহার প্রয়োজন। আই হোপ এই প্রবলেমটা বোঝা গেছে। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটাও হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ আসছিল। তো দেখি কি প্রবলেমটা কি বলতেছে। এখানে দুইটা হচ্ছে পাত্র আছে, পাত্র এ আর পাত্র বি। পাত্র এতে আছে 200 ml 0.2 মোলার অক্সালিক অ্যাসিড, আর পাত্র হচ্ছে তোমার বিতে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড 130 ml। আচ্ছা, তাহলে প্রথমে গ নাম্বার বলছে যে উদ্দীপকের বি পাত্রের দ্রবণটিকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রব্যের প্রয়োজন হলে আহ দ্রবণে দ্রবীভূত হচ্ছে কেওইস এর পরিমাণ নির্ণয় করতে বলছে, মানে কেওইস কত গ্রাম। তো এটা আসলে অনেকভাবে সমাধান করা যায়, তো আমরা সবচেয়ে সহজভাবে সমাধান করার চেষ্টা করি। তো গ নাম্বার, প্রথমে আমাদের বিক্রিয়া লিখতে হবে আর বিক্রিয়াটা সমতা করতে হবে। H2C2O4 প্লাস KOH বিক্রিয়া করলে উৎপন্ন হয় K2C2O4 প্লাস H2। এর তুল্য সংখ্যা এর কাছে যাবে, এটা এর কাছে আসবে, তাহলে এখানে সমতা করার জন্য 2 দিতে হবে। তো আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে H2C2O4 এর সাথে KOH এর। তো আমরা প্রথমে যেহেতু পরিমাণ বের করতে বলছে, তাহলে আমরা হচ্ছে এ পাত্রের পরিমাণটা বের করে নিই। তাহলে হচ্ছে বলা আছে 200 ml 0.2 মোলার। তাহলে আমরা জানি W is equal to SVM by 1000। তাহলে S এর মান হচ্ছে 0.2, V এর মান হচ্ছে 200, আর M এর মান হচ্ছে অক্সালিক অ্যাসিডের হিসাব করলে হয় 90 ডিভাইডেড বাই হচ্ছে 1000। এটা ক্যালকুলেট করলে আসে 0.2 ইন্টু 200 ইন্টু 90 ভাগ 1000, 3.6 গ্রাম। তাহলে 3.6 গ্রাম H2C2O4। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে 90 গ্রাম হচ্ছে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড, আর 2 ইন্টু কেওইচ, কেওইচের ভর হচ্ছে 2 ইন্টু কেওইচ, তাহলে এটা আসতেছে হচ্ছে 112 গ্রাম লেখা যায় আর কি। 39.1 না ধরে 39 যদি ধরি, তাহলে 112 গ্রাম। তাহলে এখান থেকে আমরা এখন ছোটবেলায় আর কি নিয়মে, ঐকিক নিয়মে বের করতে পারবো যে 90 গ্রাম H2C2O4 বিক্রিয়া করে, এটা সমান হচ্ছে 112 গ্রাম KOH। অতএব 1 গ্রাম H2C2O4 সমান হচ্ছে 112/90। অতএব 3.6 গ্রাম। এটা হচ্ছে বিক্রিয়া করে, ভাষাটা এইভাবে লিখতে হবে, বিক্রিয়া করে এত গ্রাম KOH এর সাথে। তাহলে 112 ইন্টু 3.6 ডিভাইডেড বাই হচ্ছে 90 গ্রাম KOH। তাহলে এটা অ্যান্সার আসে হচ্ছে 112 ইন্টু 3.6 ডিভাইডেড বাই 90 সমান আসে হচ্ছে 4.48 গ্রাম। 0.48 গ্রাম, তাহলে এত গ্রাম কেওইচ। তাহলে এটাই হচ্ছে বি পাত্রে দ্রবীভূত কেওইচ এর পরিমাণ। আচ্ছা, তাহলে এখন আমাদের ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বার বলছে পাত্র এ এবং বি দ্রবণ দ্বারা হচ্ছে টাইট্রেট করতে কোন নির্দেশক উপযোগী। তো আচ্ছা, পাত্র এতে আছে হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, আমরা জানি অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। আর কেওএইচ হচ্ছে একটা সবল ক্ষার, ঠিক আছে। আহ, আমাদের যে গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে ওগুলোর সাথে যে ক্ষার আসে গ্রুপ 1, এবং সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্ষারগুলোর মধ্যে, ঠিক আছে। আর গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার যৌগ। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে পাত্র এ এবং বি কে টাইট্রেট করতে কোন ধরনের নির্দেশক। তো আচ্ছা, এটার জন্য আসলে আমরা যদি পুরো নির্দেশকের বেসিকটা একবারে দেখাই দিই, সেক্ষেত্রে মানে বেটার হবে। তো আমরা যদি নির্দেশকের বর্ণ পরিবর্তনের জন্য গ্রাফটা আর কি এখানে শিখে রাখি, কারণ এরকম আরো প্রবলেম হচ্ছে বোর্ড পরীক্ষায় চলে আসছে।
তো নির্দেশকের বর্ণ পরিবর্তনের গ্রাফ। নির্দেশকের বর্ণ পরিবর্তনের গ্রাফ। আচ্ছা, তো আমরা প্রথমে একটা পিএইচ স্কেল নেই। এখানে হচ্ছে একটা পিএইচ স্কেল নেই। পিএইচ স্কেলটা হচ্ছে ওকে। তো এই পিএইচ স্কেলের এই পয়েন্টটা হচ্ছে 14, পিএইচ সমান হচ্ছে 14, এই পয়েন্টের পিএইচ হচ্ছে সমান 0। তাহলে আমরা আনুমানিকভাবে অর্ধেক করে নিই, তাহলে এই পয়েন্টটার পিএইচ হচ্ছে 7। এটার অর্ধেক করি, এইটা হচ্ছে 3.5, এইটার অর্ধেক হচ্ছে 10.5 হবে। তাহলে এই রিজিয়নটা হচ্ছে 0 থেকে 3.5, এই রিজিয়নটা আসলে হচ্ছে স্ট্রং অ্যাসিডের রিজিয়ন। স্ট্রং অ্যাসিড, এইটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এই রিজিয়নটা হচ্ছে উইক অ্যাসিড, ACID, এই রিজিয়নটা হচ্ছে উইক বেস, আর এই রিজিয়নটা হচ্ছে স্ট্রং বেস। স্ট্রং বেস। আচ্ছা, তো এখন এখানে এই যে পিএইচ এর মান যত কম হয় সেটা তত বেশি মিশ্রণটা তত বেশি স্ট্রং হয়, কি হয়, তত বেশি স্ট্রং অ্যাসিড হয়। তাহলে আমাদের যে গ্রাফটা আছে এটা শুরু হবে অ্যাসিড দিয়ে ঢুকবে এবং হচ্ছে বেস দিয়ে বের হবে। ঠিক আছে, গ্রাফটা হচ্ছে অ্যাসিড দিয়ে ঢুকবে এবং বেস দিয়ে বের হবে। তাহলে গ্রাফটা এরকম হবে, অ্যাসিড দিয়ে ঢুকবে, বেস দিয়ে, এরকম না আসলে, আর একটু, বেস দিয়ে হচ্ছে বের হবে। তো বেস দিয়ে এইভাবে বের হবে, মানে অ্যাসিড দিয়ে ঢুকবে এবং বেস দিয়ে বের হবে। এটা আসলে কি মিন করে? এটা আসলে মিন করে যে ধরো তুমি হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড এবং উইক বেস। তাহলে মনে করো হচ্ছে তুমি একটা একটা গ্রাফ আঁকবা, যেখানে হচ্ছে তোমার স্ট্রং, তুমি ব্যবহার করছো হচ্ছে স্ট্রং অ্যাসিড প্লাস হচ্ছে উইক বেস। উইক বেস, তো স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস যদি ব্যবহার করো, তো আমরা হচ্ছে ধরলাম যে এটা হচ্ছে 7, এটা অর্ধেক, এটা 14, এটা হচ্ছে 3.5, এটা 0। তাহলে আমার হচ্ছে স্ট্রং অ্যাসিডের রিজিয়ন এটা না, স্ট্রং অ্যাসিড, আর উইক বেস হচ্ছে এইটা ছিল, এই রিজিয়ন উইক বেস। এখন তাহলে অ্যাসিড দিয়ে ঢুকবে, অর্থাৎ এই যে স্ট্রং অ্যাসিড এইটা দিয়ে ঢুকবে, স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড হচ্ছে এইভাবে ঢুকবে, আর উইক বেসিডের বেসের রিজিয়নটা হচ্ছে এইটা, এই যে মাঝখানে এই অংশটা, এই অংশটা যার দিকে থাকবে ভাইয়া, যে মানে কোন দিকে, যেই দিকে দাগটা বেশি থাকবে ওই দিকের নির্দেশক ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিডের দিকে আছে না, এটা উইক অ্যাসিডের দিকে রিজিয়নটা আছে। তাহলে এখানে এমন অ্যাসিডিক হচ্ছে নেচারের নির্দেশক ব্যবহার করতে হবে। তাহলে অম্লীয় নির্দেশক যেগুলো আছে সেগুলো হচ্ছে সবচেয়ে কমন গুলো হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, তারপরে হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। এগুলো হচ্ছে অম্লীয় মাধ্যম, মানে অম্লীয় যে আমার হচ্ছে নির্দেশক আছে সেগুলো। তো এটা নিয়ম কি, যে অ্যাসিড দিয়ে ঢুকবে এবং উইক বেস দিয়ে বের হবে, আর যেদিকে এই দাগটা বেশি থাকবে অর্থাৎ স্ট্রেট লাইনটা, সেই নির্দেশক ব্যবহার করতে হবে। অর্থাৎ যেহেতু এটা অম্লীয় দিকে আছে তাহলে অম্লীয় নির্দেশক ব্যবহার করতে হবে। এরপর আমি যদি বলি যে তোমার মনে করো উইক অ্যাসিড প্লাস হচ্ছে স্ট্রং বেস, যদি আমি উইক অ্যাসিড এবং স্ট্রং বেস নেই তাহলে গ্রাফটা হবে কিছুটা এরকম। এখানে হচ্ছে আমার 0, 7, সরি এটা হচ্ছে 14 হবে, 14, এটা হচ্ছে 7, 3.5, আর এটা হচ্ছে আমাদের 10.5। তাহলে এই যে এই রিজিয়নটা হচ্ছে আমার লাগবে হচ্ছে উইক অ্যাসিড
উইক অ্যাসিড প্লাস হচ্ছে স্ট্রং বেস, মানে এই রিজিয়নটা স্ট্রং বেস। তাহলে উইক অ্যাসিড দিয়ে ঢুকবে, এইটা হচ্ছে উইক অ্যাসিডের রিজিয়ন, এটা হচ্ছে উইক অ্যাসিডের রিজিয়ন। তাহলে এই দিক দিয়ে হচ্ছে আমার বেসটা শুরু হবে, এই দিক দিয়ে এই যে এইভাবে শুরু হবে। আর যেহেতু হচ্ছে স্ট্রং বেস, তাহলে এদিক দিয়ে বের হবে। তাহলে এবার দেখো এই যে এই স্ট্রেট লাইনটা কোন রিজিয়নে আছে, ওটা উইক বেসের মধ্যে আছে না? তাহলে আমার যে নির্দেশক ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বেসিক, বেসিক নির্দেশক ব্যবহার করতে হবে। তো বেসিক নির্দেশক আমরা কি জানি? ফেনফথ্যালিন জানি না? ওই যে ফেনফ, এটা যে বানান কি? ফেনফথ্যালিন মনে হয়, একটু বানানটা দেখিও, ফেনফথ্যালিন। আচ্ছা, এখন যদি আমি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস নিতে চাই, আমার হচ্ছে স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস। এখন যদি আমরা নিতে চাই যে স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস, 14, 0, 7, আমার হচ্ছে 3.5, আর এখানে হচ্ছে 10.5। তাহলে আমরা যদি হচ্ছে এখানে নিয়ে আসি অ্যালিন, তো আমরা হচ্ছে যেটা বললাম স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং বেস আর এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে অ্যাসিড দিয়ে ঢুকবে এবং বেস দিয়ে যে বের হবে। এই যে অ্যাসিড দিয়ে ঢুকলো আর এই যে বেস দিয়ে বের হবে। তো এই যে এইটা হবে আমাদের সেই, এভাবে যাবে। তো এখন দেখো এই যে এই দাগটা অ্যাসিডের দিকেও আছে, বেসের দিকেও আছে। অর্ধেক রিজিয়ন আছে অ্যাসিডের দিকে, অর্ধেক রিজিয়ন আছে বেসের দিকে। যে বে মানে এই যে বেসের দিকে আছে, আবার অর্ধেক রিজন হচ্ছে অ্যাসিডের দিকে আসে। এই জন্য এখানে যে কোনো নির্দেশক, মানে যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে, নির্দেশক ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে, অর্থাৎ ফেনফথ্যালিন, মিথাইলেট সবকিছু এখানে ব্যবহার করা যাবে। তো আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে এ পাত্রের সাথে বি দ্রবণ, মানে যদি টাইট্রেট করতে চাই সেক্ষেত্রে কি হবে আমাদের? এইটা হচ্ছে ফেনফথ্যালিন ব্যবহার করা যাবে না, অর্থাৎ এটা হচ্ছে স্ট্রং বেজের সাথে উইক অ্যাসিড। এই যে স্ট্রং বেজের সাথে যে উইক অ্যাসিড আমরা যে দেখলাম, এই যে এইটা হচ্ছে যে ফেনফথ্যালিন। এই ক্ষেত্রে আমরা ফেনফথ্যালিন ব্যবহার করবো, আর এটার পিএইচ রেঞ্জ হচ্ছে 6.5 থেকে 10 এই মধ্যে। এই সমাপ্তি বিন্দু হচ্ছে বিস্তার হচ্ছে 6.5 থেকে 10 এর মধ্যে। আর ফেনফথ্যালিনের যে আমাদের নির্দেশক আছে, ফেনফথ্যালিন নির্দেশকটা আসলে সীমাটা হচ্ছে 8.3 থেকে 10 এর মাঝে। এটা হচ্ছে ফেনফথ্যালিনের সীমা, 8.3 থেকে আমাদের হচ্ছে 10 এর মাঝখানে। আর এটা সীমা কি? এটা হচ্ছে আমাদের এই যে যদি আমি হচ্ছে উইক বেস এবং স্ট্রং অ্যাসিড নেই, তাহলে এই সীমার মধ্যে আসলে হচ্ছে আহ সমাপ্তি বিন্দুটা, সমাপ্তি বিন্দুটা হচ্ছে এই সীমার মধ্যে। আর ফেনফথ্যালিনের রেঞ্জ হচ্ছে বা সীমা হচ্ছে 8.3 থেকে 10। তো এগুলো বই থেকে একটু দেখে নিও, আমি হচ্ছে একটা হাজারি স্যারের বইয়ের কিছু স্লাইড অ্যাড করে দেবো এই ভিডিওর সাথে। তাহলে ওইটা যদি তোমরা দেখে নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের আরো এই বিষয়টা আরো ক্লিয়ার হবে যে পরীক্ষায় কিভাবে ভাষা লিখতে হবে। আচ্ছা, আমরা এখন 3 নাম্বার প্রশ্নটা দেখি। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল। এখানে হচ্ছে 4% 50 ml H2SO4 দ্রবণ এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। গ নম্বর বলছে যে এ দ্রবণকে বি দ্বারা টাইট্রেশন করতে উপযুক্ত নির্দেশক। তো এ দ্রবণ হচ্ছে H2SO4, যেটা হচ্ছে একটা সবল অম্ল, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা সবল ক্ষার। তো আমরা গত প্রশ্নেই দেখেছি যে যদি সবল অ্যাসিড এবং সবল ক্ষারের যে টাইট্রেশন যদি করতে হয় সেক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। তো ওইখান থেকে আসলে অ্যান্সারটা করিও। তো আমি আর গ নম্বরে দেখাচ্ছি না। খ নম্বরটা হচ্ছে বলছে যে এ এবং বি দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের হচ্ছে প্রকৃতি কিরূপ হবে। তো এ আর বি যদি দ্রবণ মিশ্রিত করি সেক্ষেত্রে দ্রবণের প্রকৃতি কি হবে সেটা বলছে। তাহলে এ দ্রবণের, দেখো এ দ্রবণে বলা আছে যে 4.9% 50 ml H2SO4। তাহলে এটার আগে ঘনমাত্রাটা আমরা বের করে নিই। H2SO4 এর ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে S ইজ ইকুয়াল টু, আমরা জানি যে, আচ্ছা একবারে না লিখে SVM বাই 1000 দিয়ে করি। S ইজ ইকুয়াল টু 1000 W বাই VM।
তো এটা হচ্ছে 1000, ডাব্লিউ এর পরিমাণ হচ্ছে 4.9 ইন্টু এম এর মান হচ্ছে 98 98 গ্রাম। তাহলে এখান থেকে এটা কাটলে হচ্ছে 10, পরে থাকে 10 ইন্টু 4.9 ডিভাইডেড বাই হচ্ছে 98। তো এটা একটা শর্টকাট যে 10x বাই এম, ক্যাপিটাল এম আর কি, এটা একবারেও লেখা যায়। এটাকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 0.5 মোলার। এখন আমরা এটা জানলাম, এবার বিদ্রবণের ক্ষেত্রে বলে দেয়া আছে সবকিছু। তো এখন আমরা জাস্ট বিক্রিয়া দিয়ে করতে পারি যে H2SO4 প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করলে হবে Na2SO4 লবণ প্লাস পানি H2। তো এখানে 2, H2SO4 এর তুল্য সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে আমরা হচ্ছে এখানে দুই অণু পানি পাই। এখন হচ্ছে যেটা আমাদের হিসাব করতে হবে, প্রশ্নে বলছে যে এ বি মিশ্রণ করলে দ্রবণের হচ্ছে আমার পিএইচ গণনা করতে বলছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা তো আমরা এখান থেকে দেখতে পারি যে এভাবে লেখা যায় যে তোমার হচ্ছে 4 আচ্ছা 50 ml, এটা হচ্ছে 50 ml 0.5 মোলার H2SO4, এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 50 ইন্টু 0.5 করলে হয় 50 ইন্টু 0.5, মানে হচ্ছে 25 ml 1 মোলার H2SO4। আর এটা আমরা ইকুইভ্যালেন্ট করে নিলাম, এর সাথে হচ্ছে 50 ml, আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা ছিল সেটা হচ্ছে 100 ml ডেসিমোলার, মানে 0.1 মোলার। 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH ইকুইভ্যালেন্ট লেখা যায় 10 ml 0.1 মোলার NaOH। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে দেখতে পারি যে আমাদের হচ্ছে যে H2SO4 এইটার মোল সংখ্যা বেশি, N=VS, ঠিক আছে। মোল সংখ্যা যদি আমি দেখি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আগে শেষ হয়ে যাবে আর দ্রবণে হচ্ছে H প্লাস মানে H2SO4 থাকবে। তাহলে কতটুক বিক্রিয়া করতে পারবে এটা আমরা এখান থেকে বলতে পারি যে 2 মোল NaOH ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল H2SO4। তাহলে 2 মোল গেল, আমরা হচ্ছে যদি 2 মোল মানে হচ্ছে 2000 ml 1 মোলার NaOH ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল, আমরা মোলটাই বের করে নিই H2SO4, তাহলে 2 মোল, মোলটা বা ঘনমাত্রা ডিরেক্ট বের করে নিতে, আচ্ছা মোলটাই থাক। আচ্ছা 2000 ml, তাহলে এখান থেকে আমরা 10 ml 0. এটা 1 মোল আর কি, 10 ml 10 ml 100 ml এইটাও বের করতে পারি, 100 ml 0.1 মোলার NaOH ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 ইন্টু 100 ইন্টু 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 2000, সমান হচ্ছে 1 ইন্টু 1000 ইন্টু 1 ইন্টু 100, 1000 না 100 হবে, 1 ইন্টু 100 ইন্টু 0.1 ভাগ 2000, তাহলে আসতেছে 0. সমান হচ্ছে 0.005 মোল H2SO4। তাহলে প্রথমে দ্রবণে ছিল ইনিশিয়ালি N of H2SO4 ছিল, তাহলে এটা ছিল হচ্ছে N=VS, V লিটার এককে এবং S, তাহলে V ছিল হচ্ছে আমার 50 ইন্টু 10⁻³ ইন্টু S ছিল 0.5, এটা গুণ করলে হয় 50 গুণন 10⁻³ ইন্টু 0.5, আচ্ছা তোমার 0.025 মোল। তো এটা ইনিশিয়ালি ছিল, আর তোমার হচ্ছে NaOH এর সাথে বিক্রিয়া করছে 0.005 মোল, মানে NaOH কে হচ্ছে টাইট্রেট করতে এতটুকু লাগছে। তাহলে বিয়োগ করলে অবশিষ্ট N of H2SO4, দ্রবণের মধ্যে অবশিষ্ট আছে হচ্ছে 0.025 মাইনাস হচ্ছে 0.005,
0.025 মাইনাস 0.005, এটা হচ্ছে 0.2 মোল। 0.02 মোল H2SO4। তাহলে এখন আমরা যদি ঘনমাত্রাটা বের করতে পারি চাই, তাহলে আমরা ঘনমাত্রায় S is equal to N/V লিটার। তাহলে V এর মানে V কতটুক ছিল, আমাদের V ছিল যে 50 ml প্লাস 100 ml দুইটা যোগ করছে, দ্রবণের পরের V আর কি, মিশ্রণের পরবর্তী কি হয়েছে আমাদের হচ্ছে 50 ml এর সাথে 100 ml যোগ করতে হয়েছে। তাহলে N হচ্ছে 0.02 মোল আর V এর পরিচয় হচ্ছে 150 গুণন 10⁻³ তাহলে এটা হবে 0.02 ডিভাইডেড বাই 150 ইন্টু 10⁻³ আসছে 0.1333 এত মোলার। তাহলে পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, তাহলে এটা যেহেতু একটা H2SO4 দ্বিক্ষারীয় অম্ল, তাহলে মাইনাস লগ অফ 2 ইন্টু 0.1333 সমান পিএইচ আসবে মাইনাস লগ 0.1333 ইন্টু 2, হিসাব করলে আসবে 0.574। এটা হচ্ছে আমার পিএইচ এর মান। যেহেতু পিএইচ হচ্ছে 0.574, তাহলে এটা হচ্ছে অম্লীয় প্রকৃতির, দ্রবণটা হবে অম্লীয় প্রকৃতির। আমাদের এই পার্টটা না করলেও হবে আসলে, যেটা করছিলাম এই পার্টটা ইকুইভ্যালেন্টটা আমরা জাস্ট দেখাইছি আসলে ইকুইভ্যালেন্ট করে কি করা যায়, বাট না করলেও হবে, ডিরেক্ট এই পার্ট করলেই হবে আর কি। আর এটা অন্যভাবেও করা যায়, আমরা যদি হচ্ছে H2SO4 এর প্রথমে হচ্ছে আমরা পরিমাণ নির্ণয় করি, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কতটুকু মানে H2SO4 বিক্রিয়া করছে সেটা বের করি, দেন তারপরে হচ্ছে ওখান থেকে যদি SVM/1000 ফর্মুলা দিয়ে S বের করে নিই তাও হবে আর কি, অনেকভাবে করা যাবে। এই প্রবলেমটা এসেছিল যশোর বোর্ড 2023 সালে। তো দেখো গ নাম্বার কি বলছে। প্রথমে তিনটা দ্রবণ দেয়া আছে। এ দ্রবণে আছে 50 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড, 30 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর সি দ্রবণে আছে 24 ml অম্লীয় FeSO4 দ্রবণ। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রথমে বলছে এ ও বি দ্রবণদ্বয়ের অম্লীয় মাধ্যমে সংঘটিত আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা লিখি, H2C2O4 গ নাম্বার প্লাস হচ্ছে KMNO4 H2C2O4 প্লাস KMNO4 প্লাস অবশ্যই H2SO4 দিতে হবে, মানে SO4। তাহলে বিক্রিয়া করবে হচ্ছে প্রথমে হবে K2SO4 প্লাস MnSO4 প্লাস এটা পরে H2C2O4 এটা পরিবর্তিত হয়ে কার্বন ডাই অক্সাইডে পরিবর্তন হয় CO2, আর অণু মানে জারকে যদি অক্সিজেন থাকে তাহলে পানি উৎপন্ন হয় H2। তো আমরা প্রথমে বিক্রিয়াটা লিখে নিলাম। এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে অর্ধ বিজারণ আর অর্ধজারণ। তাহলে অর্ধ বিজারণ বিক্রিয়াটাকে করে নিই। অর্ধ বিজারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 হচ্ছে MnO4 মাইনাস প্লাস K প্লাস, দর্শক কারেন্টটা বাদ দিয়ে নিলাম, আমরা একটু আগে দেখছি এটা কিভাবে করে। এটা Mn2 প্লাসে পরিণত হয়, প্লাস চারটা হচ্ছে জারকে যত সংখ্যক অক্সিজেন তত সংখ্যক পানি, প্লাস এখানে হাইড্রোজেন সমতা করার জন্য 8টা H প্লাস দিতে হবে, এবং দুই পাশে আধানের সমতা করার জন্য 5টা ইলেকট্রন আর কি, এটা +7 থেকে +2 এ পরিণত হয়। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন হচ্ছে আমরা অর্ধজারণ বিক্রিয়াটা দেখব। অর্ধজারণ, তাহলে H2C2O4 অক্সালিক অ্যাসিড এটা বিয়োজিত হয় 2H প্লাসে পরিণত হয়, প্লাস C2O4 2 মাইনাস অক্সালেট আয়ন। C2O4 2 মাইনাস এটা দুইটা কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। দুইটা কার্বন ডাই অক্সাইডে এখানে আধান আছে 2 মাইনাস আর এখানে হচ্ছে 0, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, 2 ইলেকট্রন মাইনাস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা কি করতে পারি, 1 নম্বর সমীকরণকে হচ্ছে 2 দ্বারা আর 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করতে পারি। তাহলে 1 গুণন 2 প্লাস হচ্ছে 2 গুণন
5 গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস 5C2O4 2 মাইনাস এটা হচ্ছে 2Mn2 প্লাস 8H2O প্লাস 10CO2। তাহলে আমরা যদি এখন প্রয়োজনীয় সংখ্যক দর্শক আয়ন সরবরাহ করি, দর্শক আয়ন সরবরাহ করে পাই সরবরাহ করে পাই 2KMnO4 প্লাস 3H2SO4 প্লাস 5H2C2O4 K2SO4 plus 2MnSO4 plus 8H2O plus 10CO2। I hope বোঝা গেছে। এটাই হচ্ছে আমাদের। তো এখানে যে পানির ক্ষেত্রে বলি যে দেখো এখানে হচ্ছে 16H প্লাস আগে সর্বপ্রথম হচ্ছে আমাদের যে বিজারক আছে এই বিজারকটাতে মানে এইচটা দিতে হবে, এরপরে যতটুকু বেঁচে থাকে সেটা হচ্ছে আমার এসিডে যাবে, সেই পরিমাণ এইচ এসিডে যাবে। এই হচ্ছে সমঝোতা করার নিয়ম। যে এখানে হচ্ছে আমাদের 10টা কার্বন ডাই অক্সাইড আছে না, তাহলে এখানে তো আমাদের 10টা কার্বন থাকতে হবে, তাহলে এই জন্য এখানে 5 দেওয়া হয়েছে। এরপরে যতটা এইচ প্লাস বাকি থাকে সেটা হচ্ছে আমার এসিড থেকে আসবে। এখন আমরা ঘ নাম্বারটা বলছে যে উদ্দীপকের এ ও বি মিশ্রণ দ্বয়ের সাহায্যে সি মিশ্রণে এফি এর পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ প্রথম হচ্ছে এ বি থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণটা আমার নির্ণয় করতে হবে, তারপরে ওইটা দ্বারা টাইট্রেশন করে এফিএস উপর থেকে এফি এর পরিমাণটা নির্ণয় করতে হবে। অর্থাৎ দুইটা স্টেপের আর কি বিক্রিয়া। ঘ নাম্বার। তো এটা হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট না করে একটু অন্য নিয়মে করি, টাইট্রেশনের মাধ্যমে করি। টু প্রথমে KMnO4 এর পরিমাণ যেহেতু বের করতে হবে, তাহলে KMnO4 প্লাস একটু আগে যে বিক্রিয়াটা করলাম H2SO4 প্লাস 5H2C2O4 বিক্রিয়া করে হবে K2SO4 প্লাস Mn2 2MnSO4 প্লাস হচ্ছে 8H2O প্লাস 10CO2। এখান থেকে আমরা যদি লিখি যে N1E1 is equal to N2E2, N1E1 সমান হচ্ছে N2E2। তাহলে এই ইটা হচ্ছে তুল্য সংখ্যা, তাহলে কার কার মধ্যে আমার তুলনা করতে হবে, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এইটার মধ্যে H2C2। তাহলে N সমান লেখা যায় মোল সংখ্যা is equal to VS, তাহলে V of KMnO4 into S of KMnO4 ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে তুল্য সংখ্যা সেটা হচ্ছে 5 E1 এর পরিচয় হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা, আর E2 এর পরিচয় হচ্ছে H2C2O4 এর তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা আগে লিখি 2 ইন্টু আমার হচ্ছে V of H2C2O4 ইন্টু S of H2C2O4। তাহলে এখান থেকে আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে S of পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, যেহেতু V আমি জানি, এটা সমান হবে 2 ইন্টু 50 ইন্টু পরিমাণগুলো আমি লিখে নিই, যে এখানে বলছে যে 50 ml 0.1 মোলার আর 30 ml, তাহলে 2 ইন্টু 50 ইন্টু 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 30 আর এই ভাগ হচ্ছে 5। এটা ক্যালকুলেট করলে আসে 2 ইন্টু 50 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 30 ইন্টু 5 0.067 মোলার। তাহলে এসো আমি পেয়ে গেলাম। এখন আমার কি করতে হবে, আবার আমি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে একটু আগে বিক্রিয়া দিছিলাম KMnO4 প্লাস হচ্ছে FeSO4 প্লাস H2O, আমি এটা দিছিলাম যে এখানে হচ্ছে 10, এখানে 2 আর এখানে হচ্ছে 8 হয়। H2SO4 SO4 বিক্রিয়া করলে হয় হচ্ছে 5Fe2SO4 3 প্লাস 2MnSO4 প্লাস হচ্ছে K2SO4 প্লাস 8 অণু পানি। তাহলে এখন আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর Fe এর মধ্যে তুলনা করতে হবে। তো আমি এটা হচ্ছে আগে নিয়মিতও করতে পারি অথবা ইকুইভ্যালেন্ট করেও করতে পারি, যে 2 মোল
KMnO4 ইকুইভ্যালেন্ট 10 মোল Fe2 প্লাস, বা এইভাবে লেখা যায় 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2 প্লাস। এখান থেকে হচ্ছে লিখতে পারি যে 100 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট হচ্ছে 5 ইন্টু 55.85 Fe2 প্লাস। তাহলে এখান থেকে লেখা যায় যে 30 ml 0.067 molar potassium permanganate equivalent 5 into 55.85 into 50 into 0.067 divided by হচ্ছে 1000 গ্রাম Fe। তো গ্রাম Fe এখান থেকে পাওয়া যায় 0.561 গ্রাম Fe। এটাই হচ্ছে সি এর পরিমাণ। আমরা এখান থেকে বলতে পারি যে এ বি এর সাহায্যে সি এর পরিমাণ নির্ণয় করা সম্ভব। এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছিল। তো প্রশ্নে বলছে যে H2SO4 প্লাস H2O2 এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়াটা দেয়া আছে। প্রথমে গ নাম্বার বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আর কি জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে সমতাক্য। তো এটা আর কি যেহেতু বিক্রিয়া দেয়া আছে আমি আর লিখলাম না, ডিরেক্ট হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া লিখি। তো বিজারণ অর্ধ বিক্রিয়া আগে লিখি। বিজারণ অর্ধ বিক্রিয়া এটা হচ্ছে একবারে লিখলাম MnO4 মাইনাস, এটা পরিবর্তিত হয়ে Mn2 প্লাসে পরিণত হয় প্লাস 4H2O প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন। এটা 1 নম্বর সমীকরণ। আর এখানে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া লিখি। অর্ধ জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে H2O2, তাহলে H2O2 দেখাই দিই। এটা হচ্ছে 2H প্লাস প্লাস O2 2 মাইনাসে পরিণত হয়। তাহলে এটা যদি আমি এখন এই যে O2 2 মাইনাস, এই O2 2 মাইনাসটা O2 2 মাইনাস এটা হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে এটা হচ্ছে O2 তে পরিণত হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমি এখন 1 নম্বর সমীকরণকে কি করব? 1 গুণন হচ্ছে 2 প্লাস 2 নম্বর সমীকরণ গুণন হচ্ছে 5 দিয়ে যদি আমি সমতা করি তাহলে যেটা আসবে যে 2k MnO4 একবারে করে দিলাম 3H2SO4 প্লাস 5H2O2 সমতা করলে হচ্ছে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 8H2O প্লাস 5 অক্সিজেন। খ নম্বরে বলছে সেটা হচ্ছে 1 নাম এবং 2 নম্বর বিক্রিয়া এসটিপিতে 50 লিটার করে অক্সিজেন তৈরি করতে একই পরিমাণে H2O2 এবং KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে কি? আচ্ছা, তো এই যে দুইটা বিক্রিয়া থেকে অক্সিজেন তৈরি করতে হবে 50 লিটার, এবং উভয় ক্ষেত্রে কি সেম পরিমাণ হচ্ছে H2O2 এবং KClO3 প্রয়োজন হবে কিনা এইটাই হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। তাহলে ঘ নম্বরে আমরা লিখতে পারি দুইটা বিক্রিয়া। তাহলে প্রথম বিক্রিয়া আমরা কি পেলাম? একটু আগে সমতা করলাম। তাহলে এই সমতাকৃত বিক্রিয়াটা ছিল যে হচ্ছে 3H2SO4 প্লাস হচ্ছে 5H2O2 প্লাস 2KMnO4, এটা বিক্রিয়া করলে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 8H2O প্লাস হচ্ছে 5O2। তাহলে আমার হচ্ছে লাগবে H2O2 এবং 5 অক্সিজেনের মধ্যে সম্পর্ক। তাহলে আমি এখান থেকে 5 ইন্টু এটার ভর হচ্ছে 34 গ্রাম, এটা হচ্ছে 170 হয় গুণ করলে, আর 5 ইন্টু 22.4 লিটার। এখন আমি এখান থেকে আম, 1 নম্বর বিক্রিয়া থেকে যেটা সেটা হচ্ছে বের করতে পারি, সেটা হচ্ছে 3 ইন্টু 1 সেকেন্ড। আচ্ছা, 1 নম্বর বিক্রিয়াতে হচ্ছে 5 ইন্টু 22.4 লিটার অক্সিজেন আমরা পাই হচ্ছে 170 গ্রাম, 170 গ্রাম H2O2 থেকে 170 গ্রাম, অতএব 1 লিটার হচ্ছে পাই অক্সিজেন পাই।
170 ইন্টু 5, 170 ডিভাইডেড বাই 5 ইন্টু 22.4 লিটার থেকে। তাহলে আচ্ছা, আমরা 50 লিটার যদি অক্সিজেন বের করতে চাই তাহলে কত আসবে? 170 ইন্টু 50 ডিভাইডেড বাই 5 ইন্টু 22.4 এত গ্রাম H2O2 থেকে। এটা হিসাব করি, 170 ইন্টু 50 ডিভাইডেড বাই 5 ইন্টু 22.4, তাহলে আসতেছে হচ্ছে আমার 75.89 গ্রাম H2O2। আচ্ছা, তাহলে 50 লিটার অক্সিজেন আমরা কত গ্রাম থেকে পাচ্ছি? 75.89। তাহলে আরেকটা বিক্রিয়া ছিল হচ্ছে KClO3, KClO3 পটাশিয়াম ক্লোরাইড, এটা বিক্রিয়া করে উৎপন্ন হয় অক্সিজেন প্লাস KCl। তাহলে এখান থেকে আমি যদি সমতা করতে চাই, এখানে সামনে 2 দিতে হবে, এখানে 3, আর এটা সামনে 2। তাহলে আমি এখান থেকে যদি দেখি যে এটার ভর হচ্ছে 245 গ্রাম, এটা হিসাব করলে 245 গ্রাম আছে। আর এটা হচ্ছে 3 ইন্টু 22.4 লিটার, যেহেতু এসটিপি বলছে, তাহলে এখানেও আমরা বের করতে পারি যে 3 ইন্টু 22.4 লিটার O2 প্রস্তুত করতে করতে KCl ও 3 প্রয়োজন 245 গ্রাম। অতএব হচ্ছে 50 লিটার একবারে করলাম প্রস্তুত করতে, O2 প্রয়োজন হচ্ছে, KClO3 প্রয়োজন হচ্ছে 245 ইন্টু 50 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইন্টু 22.4। আমি ক্যালকুলেট করি, 245 ইন্টু 50 ডিভাইডেড বাই 3 ইন্টু 22.4, তাহলে হচ্ছে আসছে 182.29 গ্রাম। আচ্ছা, তাহলে আমার দুইটা কিন্তু সমান হইলো না, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 50 লিটার হচ্ছে অক্সিজেন এসটিপিতে প্রস্তুত করতে H2O2 প্রয়োজন হচ্ছে 75.89 গ্রাম, এবং KClO3 বা পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হচ্ছে 182.29 গ্রাম। তাহলে সমান হবে না, এটা হচ্ছে অ্যান্সার, আমাদের একই পরিমাণ প্রয়োজন হবে না। আমাদের এবারে প্রবলেমটা হচ্ছে দিনাজপুর 2023 সালে আসছিল। তো এই প্রবলেমটা একটু দেখতে কঠিন মনে হলেও আসলে সহজ। প্রথমে বলছে দেখো, যে প্রদত্ত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে বলছে। তাহলে A2O72 মাইনাস এর বলা আছে 24, 24 আমাদের ক্রোমিয়াম না, Cr, আসলে এটা হচ্ছে Cr2O72 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস, এটা হচ্ছে উৎপাদ। তাহলে এখান থেকে কি কি প্রস্তুত হবে? আসলে এখানে দর্শক আয়নগুলো একদম বাদ দিয়ে দিছে, যেমন K2Cr24, K2Cr2O7, তারপর হচ্ছে FeSO4 আর H2SO4, ওই বিক্রিয়াটার দর্শক আয়নগুলো বাদ দিয়ে শুধু হচ্ছে বিক্রিয়াটা দিছে। তাহলে আমরা যদি বিক্রিয়াটা পূরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই যে তখন আমরা দেখছিলাম যে 2Cr3 প্লাস উৎপন্ন হয় এপাশে, Cr3 প্লাস প্লাস Fe2 থেকে Fe3 প্লাস উৎপন্ন হবে, প্লাস এপাশে হচ্ছে H2O পানি উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা এইভাবে আর কি লিখতে হবে। এরপর সমতা করতে হবে, আসলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করলে যেটা পাওয়া যাবে। তো যেহেতু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে বলছে, তাহলে আমরা হচ্ছে করি জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। তো প্রথমে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া করতে হবে। বিজারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে Cr2O7 2 মাইনাস, এটা 2Cr3 প্লাসে পরিণত হবে, Cr3 প্লাস, এবং জয়টা অণু হচ্ছে অক্সিজেন, তত অণু পানি দিতে হবে H2O। এরপর হচ্ছে যেহেতু 7 অণু পানি দিছি, তাহলে 14টা H প্লাস এক্সট্রা দিছি, এ পাশে যোগ করতে হবে। এরপর আয়নের সমতা করার জন্য 6 ইলেকট্রন দিতে হবে আর কি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে Fe2 প্লাস, এটা একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3 প্লাসে পরিণত হবে, এটা হচ্ছে জারণ জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে গুণ করতে হবে, 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করতে হবে, প্লাস 2 নম্বর সমীকরণকে হচ্ছে 6 দ্বারা গুণ করতে হবে। গুণ করে আমরা পাই যে, আমরা হচ্ছে যদি দেখি কি পাই, Cr2O72 মাইনাস, তাহলে Cr2O72 মাইনাস প্লাস Fe প্লাস হচ্ছে 14H প্লাস 14H প্লাস বাই 14
এইচ প্লাস প্লাস হচ্ছে এই পাশে হচ্ছে 6Fe2+, এটা অবশ্যই যা হবে 2Cr3+, 7H2, 2Cr3+, 7H2O, প্লাস এ পাশে হচ্ছে 6Fe3+। তো এটাই হচ্ছে আমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। এখন যদি প্রয়োজনীয় আমরা যদি আয়ন মানে প্রয়োজনীয় দর্শকায়ন যদি দিই, সেক্ষেত্রে বিক্রিয়াটা এরকম হবে যে প্রয়োজনীয় সংখ্যক দর্শকায়ন সরবরাহ করে পাই সংখ্যক দর্শকায়ন দর্শকায়ন সরবরাহ করে পাই K2Cr2O7 plus 6Fe SO4 plus 7H2SO4 বিক্রিয়া করে 3Fe2SO4 3 plus K2SO4 plus Cr chromium Cr2SO4 3 SO4 3 plus 7H2। তো এইটুক করলে আসলে অ্যান্সার হয়ে যাবে। বিক্রিয়াটা এইটা আসলে কঠিন না, বাট যেহেতু আমাদের হচ্ছে সবসময় প্রশ্নে বা গতানুগতিক প্রশ্নে দর্শকায়ন দিয়েই থাকে আর কি, বা ডিরেক্ট বিক্রিয়াটা লিখে দেয়, বাট এখানে আর কি দর্শকায়ন না দিয়ে জাস্ট আয়নগুলো দিয়ে বিক্রিয়াটা লিখছে। আই হোপ এরকম প্রশ্ন আসলে এখন থেকে পারবো আমরা। এরপরে ঘ নাম্বার বলছে যে যদি হচ্ছে A2O7 এর জায়গায় BO4- থাকে, তাহলে আয়রনের পরিমাণ নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে বি এর পরিচয় হচ্ছে পারমাণবিক সংখ্যা 25, মানে ম্যাঙ্গানিজ। তাহলে ঘ নাম্বার হচ্ছে বলছে যে Cr2O7 এর পরিবর্তে যদি 2- এর পরিবর্তে যদি হচ্ছে আমার 2- এর পরিবর্তে যদি আমার MnO4- থাকে, ঠিক আছে। যদি BO4- বলছে, মানে MnO4- থাকে, তাহলে পরিমাণ নির্ণয় করা যাবে না? অবশ্যই যাবে, কারণ আমরা জানি হচ্ছে বিক্রিয়া দেব MnO4- প্লাস হচ্ছে Fe2+, জানি এখানে যদি আমরা বিক্রিয়া করি প্লাস H+, বিক্রিয়া দিলে হচ্ছে আমার পাশে Fe3+ উৎপন্ন হবে প্লাস 2 Mn+ উৎপন্ন হবে, Mn2+ প্লাস পানি উৎপন্ন হবে। এখানে আমি যে সমতা একবারে করতে পারি, এখানে হচ্ছে এই জায়গায় 5 হবে, এখানে 1, আর এখানেও তাহলে 5 হবে। যত অণু হচ্ছে পানি তত অণু অক্সিজেন, 8 অণু হচ্ছে, যত অণু অক্সিজেন তত অণু পানি উৎপন্ন হয়, 8H2O, আর এখানে যেহেতু 1, তাহলে এখানেও 1ই হবে, আর এখানেও 8H+। তাহলে MnO4- এর সাথে Fe2+ এর সম্পর্ক করতে বলছে। তো যেহেতু কোনো কিছুরই পরিমাণ দেয়া নাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 মোল MnO4- ম্যাঙ্গানেট আয়ন পারম্যাঙ্গানেট আয়ন সমান হচ্ছে ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2+, ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2+। তাহলে এখান থেকে লিখতে পারি 1000 ml 1 মোলার MnO4- ইকুইভ্যালেন্ট হচ্ছে 5 ইন্টু 55.85 গ্রাম Fe2+। এখান থেকে আমরা ধরতে পারি যে যেহেতু এখানে পরিমাণ বলে নাই, মানে xml, আর xml হচ্ছে s মোলার, যদি ধরি s মোলার বা VML s মোলার MnO4- ইকুইভ্যালেন্ট হবে 5 ইন্টু 55.85 গুণন হচ্ছে x গুণন হচ্ছে s ডিভাইডেড বাই হচ্ছে এক্সটা একটু বড় করে দেই, ডিভাইডেড বাই হচ্ছে 1000, এটা মানে হচ্ছে আমার এত গ্রাম Fe2+। তাহলে আমাদের যদি x এবং s এর মান জানা থাকে, তাহলেই আমরা হচ্ছে আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারবো। তাহলে এটাই প্রশ্নে চাইছে যে যদি হচ্ছে পরিমাণ নির্ণয় করা সম্ভব কিনা। আমরা বলবো অবশ্যই সম্ভব। যদি আমরা x আর s এর মান জানি, তাহলে আমরা আয়রনের পরিমাণ, আয়রন কত গ্রাম আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো।
এর পরের প্রবলেমটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সে আসছিল এবং এই প্রবলেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এরকম প্রশ্ন অন্য কোনো বোর্ডে এর আগে আসেনি। আচ্ছা, তো আমরা দেখি কি বলছে। বলা আছে 1% H2SO4 এবং এর ঘনত্ব দেওয়া আছে। এই কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ এর আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে বা ঘনত্ব, এটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার এমএল এ দেওয়া আছে। তো গ নাম্বার বলছে এ দ্রবণের মোলারিটি নির্ণয় করো। এখন আমরা যখন এ দ্রবণের মোলারিটি নির্ণয় করবো, যদি ঘনত্ব না দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম এরকম যে S ইজ ইকুয়াল টু 1000 W ইন্টু ভি এম। বাট যখন ঘনত্ব দেয়া থাকবে, আমরা ধরে নিতেছি এটা হচ্ছে দ্রবণের ঘনত্ব, ডিরেক্ট দ্রবণের ঘনত্ব দেওয়া আছে বা দ্রাবকের ঘনত্ব ধরতে পারি। এই ঘনত্ব দেয়া থাকলে এটার সাথে একটা রো গুণ করতে হবে, এই রোটা সবসময় গুণ করতে হবে। যদি আলাদা আলাদা করে দ্রব আবার দ্রাবক দুইটারই ঘনত্ব দেয়া থাকে বা দুইটারই আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে, তাহলে আলাদা আলাদা করে গুণ করতে হবে রো। ঠিক আছে? তো আমরা এখন 1000 হচ্ছে ইন্টু ডাব্লিউ এর পরিমাণ হচ্ছে 1% মানে 1 গ্রাম, আর ভি এর পরিচয় হচ্ছে 100 ml। 100 ml এর মধ্যে 1 গ্রাম মানে হচ্ছে 1% H2SO4 ইন্টু এম এর মানে হচ্ছে 98, আর ঘনত্বটা দিয়ে গুণ করতে হবে 1.145। এটা দিয়ে গুণ করলে আমরা পাই 1000 ইন্টু 1/100 ইন্টু 98 ইন্টু হচ্ছে 1.145। এটা দিলে আসে হচ্ছে 0.117 মোলার। তাহলে এটাই হচ্ছে আমার H2SO4 এর মোলারিটি। ঠিক আছে, এটা হচ্ছে H2SO4 এর মোলারিটি। আর তাহলে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এইরকম যদি ঘনত্ব দেয়া থাকে তাহলে S ইজ ইকুয়াল টু, শর্টকাট হচ্ছে 10 ইন্টু এক্স, মানে এই যে এরকম পার্সেন্টেজের ক্ষেত্রে পার্সেন্টেজ হচ্ছে কত পার্সেন্ট এক্স, ডিভাইডেড বাই এম ইন্টু রো। আর যদি এরকম বলা থাকে দ্রাবকের আপেক্ষিক গুরুত্ব বা দ্রাবকের ঘনত্ব আলাদা, দ্রবের ঘনত্ব আলাদা বলে করে বলা আছে, তাহলে যতগুলো রো বলা থাকবে দুইটা রোই আর কি গুণ করতে হবে। আচ্ছা, এখন ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে হচ্ছে বি দ্রবণে 100 ml এ দ্রবণের অ্যাসিড মিশ্রিত করলে, মানে বি দ্রবণে 100 ml হচ্ছে এ দ্রবণের যে অ্যাসিড আছে সেটা মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে। তাহলে আমরা এখন এটাতে এই ধরনের অনেকগুলো অঙ্ক করছি না, আমরা এর আগেও করছি, তো এটা আমরা পারবো আই হোপ। এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে তাহলে ক্ষারীয় হবে, আর যদি H2SO4 অবশিষ্ট থাকে সেক্ষেত্রে হলে অ্যাসিডিক হবে আর কি। তো আই হোপ এটা তোমরা পারবা। এটা হচ্ছে HW। আমাদের সর্বশেষ প্রশ্ন আজকের সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে এসেছিল। তো গ নাম্বার বলছে, দেখো দুইটা দ্রবণ দেওয়া আছে, এ দ্রবণ H2SO4 50 ml 0.5 মোলার এবং বি দ্রবণ বলা হয়েছে 70 ml 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। দুইটাই হচ্ছে সবল অ্যাসিড, সবল অ্যাসিড সবল ক্ষার, তাই না? তো এখানে প্রথমে বলছে গ নাম্বারে যে এ দ্রবণে 500 ml পানি যোগ করলে যে দ্রবণ প্রস্তুত হবে তার পিপিএম এর ঘনমাত্রা কত, অর্থাৎ এটা লঘুকরণ সূত্র। ঠিক আছে? তো এখানে প্রাথমিক আয়তন V1 বলা আছে 50 ml, আর প্রাথমিক যে ঘনমাত্রা S1 বলা আছে 0.5 ml, 0.5 মোলার আর কি। আর পরবর্তীতে V2 হবে হচ্ছে 500 প্লাস 50 ml, মানে হচ্ছে 550 ml। আর S2 কত এটাই হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা জানি V1 S1 ইজ ইকুয়াল টু V2 S2, এটাই হচ্ছে লঘুকরণ সূত্র। তো এখান থেকে S2 সমান আসবে হচ্ছে V1 S1 বাই V2, অর্থাৎ V1 হচ্ছে 50 ইন্টু 0.5, V2 হচ্ছে 550। এটা যদি আমি ক্যালকুলেট করি 50 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 550, এটা আসছে হচ্ছে 0.045 মোলার। আচ্ছা, আই হোপ বোঝা গেছে। এরপরে বলছে যে পিপিএম এ নির্ণয় করতে বলছে। তো আমরা জানি ডিরেক্ট যে পিপিএম সমান হচ্ছে পিপিএম সমান হচ্ছে এস ইন্টু এম ইন্টু 10⁻³ এস ইন্টু, আর পিপিবি যদি বলে পিপিবি তাহলে হচ্ছে এস ইন্টু এম ইন্টু 10⁶, আর পিপিটি যদি বলে পার্টস পার ট্রিলিয়ন সেটা হচ্ছে এস ইন্টু এম ইন্টু 10⁹। আমাদের পিপিএম বের করতে বলছে। এস পাইলাম আমরা হচ্ছে 0.045
ইন্টু এম হচ্ছে H2SO4 মানে 98 গুণন 10⁻³ সমান হচ্ছে পাইলাম 4410 ppm। অর্থাৎ এখন আমরা এটাই লিখবো যে অতএব এ দ্রবণের সাথে যদি আমরা 500 ml পানি যোগ করি তাহলে ঘনমাত্রা হবে 4410 ppm। এখন ঘ নাম্বার প্রশ্ন কি বলছে? ঘ নাম্বার বলছে বি দ্রবণ না না, এটা না। ঘ নাম্বার বলছে এ ও বি দ্রবণ মিশ্রণে, যদি এ আর বি দ্রবণের মিশ্রণে আরো কত গ্রাম ক্যালসিয়াম ধাতু যোগ করলে মানে দ্রবণ পূর্ণ প্রশমিত হবে। অর্থাৎ এ আর বি দ্রবণ যদি আমি মিশ্রণ করি তাহলে একসময় KOH টা শেষ হয়ে যাবে, যেহেতু ক্যালসিয়াম ক্যালসিয়াম তো একটা ক্ষার, তাই না? তো ক্যালসিয়াম আরো কতটুকু যোগ করলে এটা হচ্ছে পূর্ণ প্রশমিত হবে। তো আমরা প্রথমে হচ্ছে দেখি যে KOH হচ্ছে দিয়ে কত ml H2SO4 এর সাথে বিক্রিয়া করতে পারি, মানে কত মোলের সাথে বিক্রিয়া করতে পারি। তাহলে আমরা হচ্ছে এটাকে মোলে পরিণত করতে পারি H2SO4, তাহলে সুবিধা হবে, অথবা ইকুইভ্যালেন্ট করে করলেও হবে। আচ্ছা, তো আমরা যদি H2SO4 এর সাথে বিক্রিয়া দিই, H2SO4 প্লাস KOH বিক্রিয়া করলে হবে K2SO4, না 2 আসবে, প্লাস 2H2O। তো এটা হচ্ছে বিক্রিয়া। এখন বিক্রিয়া আমরা দেখতেছি যে 1 মোল H2SO4 2 মোল KOH এর সাথে বিক্রিয়া করে। তাই অর্থাৎ 2 মোল KOH ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল H2SO4। তাহলে 2 মোল হচ্ছে 2000 ml, 1 মোলার KOH ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল, আমাদের মোলটাই দরকার H2SO4। তাহলে 2000 ml এর জায়গায় প্রশ্নে কত বলা আছে? প্রশ্নে বলা আছে 70 ml, 70 ml। 70 ml হচ্ছে 0.1 মোলার। আচ্ছা, 70 ml 0.1 মোলার KOH, এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 ইন্টু 70 ইন্টু 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 2000। তাহলে এটা করলে হবে 70 ইন্টু 0.1 ভাগ 2000, 0.035 মোল H2SO4। তাহলে এত মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করবে কে হচ্ছে আমাদের হচ্ছে 70 ml 0.1 মোলার KOH। তাহলে অবশিষ্ট কত? N of H2SO4 ইনিশিয়াল ছিল আদিতে, অর্থাৎ বিক্রিয়ার আগে বা টাইট্রেশনের আগে ছিল বলছে 50 ml 0.5 মোলার, মানে N is equal to VS, লিটারে হবে অবশ্যই। তাহলে 50 গুণন 10 ইনভার্স 3 ইন্টু 0.5, 0.025 মোল। তাহলে অবশিষ্ট কতটুকু আছে, বা প্রশমনের পর অতিরিক্ত এর পর অতিরিক্ত H2SO4 সমান হচ্ছে আমাদের আছে 0.025 মাইনাস 0.0035, বিয়োগ করলে হয় 0.025 মাইনাস 0.0035, বিয়োগ করলে আসে 0.0215 মোল H2SO4। এত মোল H2SO4 প্রশমনের পর অতিরিক্ত H2SO4। তাহলে এই পরিমাণ H2SO4 কে প্রশমন করতে কত কি পরিমাণ হচ্ছে ক্যালসিয়াম ধাতু প্রয়োজন, এটাই হচ্ছে চাইছি। তাহলে আমি এখন ক্যালসিয়ামের সাথে H2SO4 এর বিক্রিয়া দিই। প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম সালফেট প্লাস H2 উৎপন্ন হবে। তাহলে 1 মোল ক্যালসিয়াম থেকে 1 মোল H2SO4 উৎপন্ন হয় না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 মোল ক্যালসিয়াম ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল H2SO4, বা 1 মোল H2SO4 সমান হচ্ছে ক্যালসিয়ামের ভর হচ্ছে আমরা জানি হচ্ছে কত, 40 গ্রাম। তাহলে হচ্ছে কত মোল ছিল, 0.0215। 0.0215 এত মোল
মোল H2SO4 ইকুইভ্যালেন্ট হচ্ছে 40 ইন্টু 0.0215। এটা ক্যালকুলেট করলে হয় 40 ইন্টু 0.0215 সমান হচ্ছে 80 মানে 0.86 গ্রাম ক্যালসিয়াম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ওই পরিমাণ হচ্ছে NaO সরি পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশনের পরে যদি আমরা H2SO4 কে প্রশমিত করতে চাই তাহলে দ্রবণে এত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হবে। আচ্ছা, তো এই প্রশ্নের মধ্যে দিয়ে আজকে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেল। আশা করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছো, HSC 25 ব্যাচের যারা আছো, তাদের HSC পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ সিকিউ রিলেটেড কোনো সমস্যা হবে না। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিউচারে এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিও। আসসালামু আলাইকুম।